একটা সংসার ভেঙে গেলে স্বামী স্ত্রী উভয়ই সাফার করে, এটা অনেকের ধারণা কিন্তু ভুল। একটা সংসার ভেঙে গেলে না স্বামী সাফার করে না স্ত্রী সাফার করে। একটা সময়ের পরে স্বামীও তার জন্য একটা পার্টনার খুঁজে পায়, স্ত্রীও চাইলে তার জন্য পার্টনার খুঁজে পায়, কিন্তু যে অরিজিনাল সাফার করে সে হচ্ছে ওই দুজনের মধ্যে থাকা ছোট্ট বাচ্চাটা বা বাচ্চাগুলো। যে বাচ্চাগুলো থাকে বা যে বাচ্চাটা থাকে স্বামী স্ত্রী, সে কিন্তু না পারে তার নতুন বাবাকে অ্যাকসেপ্ট করতে, না পারে তার নতুন মাকে অ্যাকসেপ্ট করতে। সুতরাং তার জীবনটা অনেকটা নরক যন্ত্রণায় ভরা হয়ে ওঠে। সুতরাং যত বড়ই হয়ে যাক না কেন ছেলে মেয়ে, সে কখনোই মা বাবার সেকেন্ড পার্টনারকে কখনোই অ্যাকসেপ্ট করতে পারে না। তার জন্যে অনেক সম্পর্ক এমন আছে যেটা শুধু বাচ্চার মুখ চেয়েই টিকে থাকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। গতকালই একটা মুভি দেখছিলাম। মুভিটা হচ্ছে বিদেশি মুভি, মানে আমাদের দেশীয় মুভি নয় আর কি, হিন্দি মুভি নয় আর কি, ইংলিশ মুভি। তো মুভিটার নামটা যতদূর আমার মনে পড়ছে না, কিন্তু সিনেমাটার যেটা মোদ্দা কথা দেখিয়েছে সেটা দেখিয়েছে এটাই যে হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যায়। একটা সম্পর্ক যখন টিকে থাকতে চায় না বা টিকে থাকতে পারে না বিভিন্ন কারণবশত, তখন হাজব্যান্ড ওয়াইফ চেষ্টা করে আলাদা হয়ে যাওয়ার। কখনো তাদের জীবনে নতুন পার্টনার চলে আসে, কখনো আসে না, বাট সম্ভবত দুজনের মধ্যে একজনের মধ্যে পার্টনার কেউ না কেউ খুঁজেই নেয়। এবং তখন তারা তাদের সেই নতুন সম্পর্কটা নিয়ে ভালো থাকে বা ভালো থাকার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে থাকা যে বাচ্চাটা সে কখনোই সেটা অ্যাকসেপ্ট করে উঠতে পারে না। সেই বাচ্চাটা বড় হোক কি ছোট হোক কি মাঝারি বয়সী হোক, সে কখনোই তার নতুন মা বা বাবাকে কখনোই অ্যাকসেপ্ট করে উঠতে পারে না। সে তার সেই পুরনো ফ্যামিলিটাকেই চায়। এই জিনিসগুলো না আমাদের দেশে ওই জন্য কমন নয়। ওই জন্য আমাদের দেশে বিবাহ বিচ্ছেদ জিনিসটা খুব একটা অ্যাকসেপ্টেবল নয় বা খুব একটা দেখা যায় না। কারণ অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যখন সম্পর্ক ধরো সেরকম ওয়ার্কআউট করছে না বা কোনো প্রবলেম হচ্ছে, তখন মা তার বাচ্চার মুখের দিকে চেয়ে সমস্ত কিছু সহ্য করে নেয়, এমন সমস্ত কিছু অ্যাডজাস্ট করে থেকে যাওয়ার চেষ্টা করে। বা অনেক সময় হয় যে যেহেতু আমাদের দেশে সমস্ত নারী ইন্ডিপেন্ডেন্ট নয়, এখন অনেকে হতে শিখেছে। আমাদের জেনারেশনে সবাই চেষ্টা করছে ইন্ডিপেন্ডেন্ট হতে, কিন্তু আমাদের পুরাতন জামানার কথা বলছি, আমাদের ব্যাক জেনারেশনে কিন্তু অতটা কেউ ইন্ডিপেন্ডেন্ট ছিল না, খুব কম সংখ্যক মহিলাই ইন্ডিপেন্ডেন্ট ছিল। তো সেক্ষেত্রে তারা চেষ্টা করতো সমস্তটাই অ্যাডজাস্ট করে নিতে, বা যে সম্পর্কটা ওয়ার্কআউট না হলেও সেটা মুখ বুঝে সমস্ত কিছু দেখেও না দেখা করে থেকে যেতে। তো এই জিনিসগুলো কিন্তু বিদেশে দেখা যায় না। বিদেশে তোমার সম্পর্ক ওয়ার্কআউট হলে হলো, না হলে না হলো। অনেকে লিভ ইন করে, অনেকে লিভ ইন করেও বাচ্চা নেয়, যেগুলো আমাদের দেশে কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। যাই হোক, ওই সিনেমাটা দেখছিলাম বলে তোমাদেরকে মনে পড়লো, তাই বললাম। তবে আর একটা সিনেমা আমি রিসেন্টলি দেখলাম, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। সেটা হচ্ছে, সিনেমাটার নাম হচ্ছে সারভাইভ। তোমরা চাইলে দেখতে পারো। ভীষণ ভীষণ সুন্দর একটা কনসেপ্ট নিয়ে করেছে বইটা। দেখাচ্ছে যে পৃথিবীতে হঠাৎ করে নর্থ পোল সাউথ পোলে চলে আসছে, সাউথ পোল নর্থ পোলে চলে আসছে। মানে দেখাচ্ছে একটা ফ্যামিলি তোমার ইয়াচ্ছা করে যাচ্ছে সমুদ্রের মধ্যে হলিডে কাটাতে, বার্থডে পালন করতে। হঠাৎ করে দেখাচ্ছে সমুদ্রটাই গায়েব হয়ে যাচ্ছে। তো সেই সিচুয়েশনে কিভাবে তারা সারভাইভ করছে, কিভাবে তারা আবার একটু নর্মাল লাইফে ফিরে আসছে এবং ওই সমুদ্রটা কিভাবে পার করছে, সেই সমস্ত জিনিস নিয়ে ওই বইটা। ভীষণ ভীষণ সুন্দর লাগলো কনসেপ্টটা। মানে কি বলবো, এই সমস্ত কনসেপ্ট কিন্তু হলিউডই দিতে পারবে। এরকম কনসেপ্ট কিন্তু বলিউড তো দূরস্তে থাক, সাউথে তাও একটু চেষ্টা করতে পারে, কিন্তু টলিউড তো কখনোই না, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দিতেই পারবে না। তো সেই হচ্ছে ব্যাপার। মানে হলিউডে এমন একটা কনসেপ্টে বই নিয়ে আসে যে কনসেপ্টগুলো আমাদের ইন্ডিয়ান বলিউড কিন্তু কখনোই দিতে পারবে না। তো আমার বেশ ভালো লাগে ওদের কনসেপ্টগুলো, ওদের বইগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। আজকাল মানুষ দেখবে কোরিয়ান ড্রামা দেখতে ভীষণ পছন্দ করে, কারণ ওই যে স্টোরিগুলো, ওই যে কনসেপ্টগুলো একদম ডিফারেন্ট হয়। আজকালকার মানুষ সেই একই রকম কনসেপ্ট, একই রকম গল্প কিন্তু চাইছে না, একটু অন্যরকম দেখতে চাইছে। আমাদেরও একটু অন্যরকম দেখলে বেশি ভালো লাগে, নিজের সাথেই যদি কম্পেয়ার করি। তো ওই আর কি।
তো আমি তো চেষ্টা করি তোমাদেরকে কিছু না কিছু রেকমেন্ড করার, যেগুলো দেখি ভালো লাগে তোমাদেরকে রেকমেন্ড করার চেষ্টা করি। তো এটা দেখলাম, এটা বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথে বাচ্চা সবথেকে কাছে তার মাই হয়, তার সাথে সবথেকে সময়টা সেই মাই বেশি কাটায়, বা তাকে যা ইনিশিয়াল স্টেজে একটা বাচ্চাকে যা শেখানো হয় সমস্ত কিছু কিন্তু মাই শেখায়। কারণ বাবারা সাধারণত নর্মাল ব্যাপার তাদের কাজের মধ্যে, অফিসের মধ্যে, বিজনেসের মধ্যে সময় দিতে পারে না। তো মাই তার 100% সময় দেওয়ার চেষ্টা করে, বরঞ্চ বলা যেতে পারে মা তার শত কাজের ফাঁকেও সময় বার করার চেষ্টা করে বাচ্চার জন্য। কিন্তু বাবারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাবারা সময় বার করার চেষ্টাই করে না। চাইলেই তারা অফিসের পরে খানিকটা সময় দিতেই পারে, কিছু কিছু বাবা দিয়েও থাকে, দেয় না তা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বাবারা সময় দেয় না। তার জন্য ওই যে বললাম অ্যাডজাস্টমেন্টটা বা মিউচুয়াল জিনিসটা সেটা কিন্তু মারাই বেশি করে থাকে। যাই হোক, আজকের দিনটা আমার তো অ্যাজ ইউজুয়াল কাটছে, কারণ আমার শরীর খুব একটা ভালো নেই। এখন আমি আমার সব থেকে ফেভারিট একটা জিনিস খাচ্ছি বসে বসে, সেটা হচ্ছে পেয়ারা। আমি সবসময় চেষ্টা করি যে আমার যদি শরীর খারাপ থাকে, আমার শরীর যদি নিতে না পারে, বা আমার যদি ইচ্ছা না করে, আমার যদি ভালো না লাগে, তো আমার যেটাতে কমফর্টেবল মনে হয় আমি সেটাই করি। এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হচ্ছে সিঙ্গেল ঘরের মধ্যে থাকার। এই জিনিসটা অ্যাডভান্টেজটা যদি আমি পেতাম না, যদি আমি শ্বশুর শাশুড়ি বা ননদ দেওর এই সমস্ত নিয়ে যদি ঘর করতাম, তখন আমি নিজের জন্য ভাববার সময় পেতাম না, জেনুইন ফ্যাক্ট। কারণ নিজের জন্য ভাববার জন্য বা নিজের ইচ্ছা মতো কাজ করবার জন্য যে স্পেসটা দরকার, সেই স্পেসটা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে পাওয়া যায় না। অন্ততপক্ষে একজন বউয়ের ক্ষেত্রে সেই স্পেসটা কখনোই পাওয়া যায় না, বা সেই বউটা নিতেই পারবে না। কারণ তার যখন মনে হবে যে আমি আমার নিজের জন্য কিছু করি বা নিজেকে স্পেস দিই, তখন মনে পড়ে যাবে যে আমাকে শ্বশুর শাশুড়ির জন্য এটা করতে হবে, বরের জন্য এটা করতে হবে, বা তারা কি ভাববে, এই সমস্তগুলো মাথায় আসবে। এই একটা জিনিসের ক্ষেত্রে আমরা কিন্তু ভীষণভাবে স্বাধীন। অন্তত আমার মতো যারা আছে, যারা সিঙ্গেল সংসার করছে শুধু স্বামী আর বাচ্চা কাচ্চা নিয়ে, তারা নিজের মতো করে। মানে ধরো আমার আজকে যেটা ইচ্ছা হচ্ছে আমি সেটাই বানাবো, আমার যেটা ইচ্ছা হচ্ছে না আমি সেটা বানাবো না। আমার যদি ইচ্ছা না হয় আজকে খাবার বানাতে, আমি বলবো তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো, আমি আজকে খাবার বানাতে পারছি না। আমার যদি ইচ্ছা না হয় যে আমার কিচ্ছু কাজ করতে ইচ্ছা করছে না, তো আমি কাজ করবো না। আমার যদি ইচ্ছা হয় যে আমি আজকে সমস্ত কাজ করে ফেলবো, তো করে ফেলবো। এরকম একটা জিনিস আমরা কিন্তু যা খুশি করতে পারি, যা খুশি পড়তে পারি, যা খুশি নিজের মতো চলতে পারি, নিজের ক্রিয়েটিভিটিকে সময় দিতে পারি, বা বসে বসে যদি আমার কিছু না করতে ইচ্ছা করে অন্ততপক্ষে মোবাইলে স্ক্রল করতে পারি, বা আজকে যদি আমার ইচ্ছা করছে যে আমি আজকে সারাদিন বসে বসে একটা মুভি দেখবো, তো দেখতে পারি। কিন্তু আমার মনে হয় শ্বশুরবাড়িতে যারা থাকে এই সাধারণটা তারা পায় না, না পাওয়াই স্বাভাবিক। কারণ ধরো কমন রুমে বসে বসে বৌমা বসে বসে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে সিনেমা দেখছে, এই জিনিসটা কিন্তু সব ফ্যামিলিতে হয় না, হয়তো 1% ফ্যামিলিতে সেই স্বাধীনতাটা পায়। যাই হোক, আমার এখন শরীরটা ভালো নেই, তো আমার মেয়েকে বললাম যে পুজো করে দিতে। বুঝতেই পারছো যে আমার চলছে, পিরিয়ড চলছে, আমি পুজো করতে পারবো না। ওকে বললাম তুমি করে দাও, তো পুজোটা করে দিচ্ছে। আর আমি এদিকে এই জায়গাগুলো পরিষ্কার করেছিলাম, কিন্তু না কদিন ধরে ওপরে যে পাতবো, যেগুলো বিছিয়ে রাখি, তো সেগুলো আর পাতা হয়ে উঠছিল না। কারণ ওই যে বললাম শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তার জন্য কয়েকদিন ধরে কিছু করতেই ইচ্ছা করছে না। তো আমি করিও নি, করতে যখন ইচ্ছা করছে না করিনি, করতে ইচ্ছা করলে করবো, এরকম একটা ব্যাপার। তো আজকে ভাবলাম যে ফাইনালি এগুলো একটু পেতে দিই, না হয় নোংরা পড়তে 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 হয়ে যাবে। এরকম হয় জানো তো, অনেক সময় আমাদের দেখবে কাজ করতে করতে বোরিং লেগে যায়, তার জন্যই মাঝে মাঝে আমি ঘুরতে যাই, ভ্যাকেশনে যাই। ভ্যাকেশনে গেলে না অনেক সময় মন ভালো হয়, মন হালকা হয়। এবার সব সময় তো সব জায়গায় ভ্যাকেশনে যাওয়া সম্ভব হয় না, তবে একটা জায়গায় যাওয়া সবসময় সম্ভব মানুষের, সেটা হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। এই 3টে জায়গায় যাওয়া মোটামুটি বাঙালিদের ক্ষেত্রে মানে সম্ভব হয়, আর বাঙালিদের আয়ত্তের মধ্যে কুলায়, আর বাঙালিদের প্রিয় জায়গা। এই 3টে জায়গা গেলে বাঙালিদের কখনোই মন খারাপ হয় না, বা সময় ভালোই লাগে। তবে আমার মনে হয় আমরা যখন ঘুরতে যাই, এই যে আমাদের সারা জীবনের এই যে সংসার বৃত্তি বলো, কাজ বলো, এগুলো করে যে সারা জীবন যে আমরা দৌড়ঝাঁপ করি, ঘুরতে গিয়েও যদি 4টে দিন আমাকে ছুটে ছুটে খালি সাইট সিইং করতে হয়, সেটা আমার আবার খুব একটা পছন্দের তালিকার মধ্যে পড়ে না। আমার মনে হয় ঘুরতে গিয়ে শুধু সেই জায়গাটাকে যদি এনজয় করি আমার খুব ভালো লাগে। যেমন পুরীতে যখন যাই তখন শুধু সমুদ্রটাকেই এনজয় করি, খাই দাই, চিল আউট করি, কিছু শপিং করি, ঘুরি। তারপরে ধরো দার্জিলিং যখন গেছিলাম, বিজনবাড়ি যখন গেছিলাম, তখন সেইখানে সেই জায়গাটাতেই আমরা চিল আউট করেছি। মানে সেই পরিবেশটাতে থাকা, সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করা, একটা নতুন পরিবেশে নতুন জায়গায় থাকা,
একটা নতুন কালচারের সাথে নিজেকে বহন করা, সেই জিনিসগুলোকে আমার ভীষণ টানে, আমার ভীষণ ভালো লাগে। আমরা বাঙালিরা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই ঘুরতে যাই তখন কি হয়, 4-5 দিনের একটা ট্যুর করলাম, 4 নাইট 5 ডেজের ট্যুর করলাম, আর সমানেই সাইট সিইং করে বেড়াচ্ছি, তাহলে শরীরের একটা বিশাল বড় ধকল হলো। তারপরে এসে আবার চিরাচরিত জীবনযাত্রায় আবার ছুটছি, তাহলে আমার রেস্টটা কোথায় হলো? তাহলে আমার ভ্যাকেশন নেওয়ার কি দরকার হলো? ভ্যাকেশনে গিয়ে আমি যদি রিল্যাক্সই না করতে পারলাম, তাহলে আমার ভ্যাকেশন নেওয়ার কি দরকার, তাই না? তো আমার সেটা মনে হয়, অবশ্যই আমি বলছি না যে আমার সাথে কাউকে মিলতে হবে, বা আমার যেটা চিন্তাধারা আমি সেটা বলছি। করবো না কেন, সাইট সিইং করবো, কিন্তু একটা দিন অন্ততপক্ষে রিল্যাক্সের জন্য রাখবো, মানে শান্তিতে কাটাবার জন্য রাখবো। মানে এবারে লাস্ট যখন আমি পুরী ঘুরে এসেছিলাম, আমার মনে হচ্ছিল না যে আমি ঘর আসি, আর আমার মনে হচ্ছে ওখানেই থাকি। বেশ আনন্দ, খাও দাও, রিল্যাক্স করো, বসে বসে সমুদ্র দেখো, ভাল লাগে, বেশ সময়টা কখন কেটে যায় বোঝা যায় না। যাই হোক, এখানে কুশানের কভারটা চেঞ্জ করে দিলাম। আজকে আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না। আমার মেয়ে স্কুল থেকে আসার পরে আমি যেটুকু একটু কাজ করেছি সেটুকু ভিডিও করছি। আর হাজব্যান্ডও ছিল না, ভোরবেলা আর্লি মর্নিং উঠে মেয়েটাকে স্কুল পাঠিয়েছি, সমস্ত কিছু করে তারপরে হাজব্যান্ডকে আবার খাবার দাবার করে তাকে বেঁধে দেওয়া, তাকে খাওয়ানো, এই সমস্ত করে তাকেও অফিস পাঠালাম। মানে কি হয়, আমার বড় না খানিকটা বাচ্চা ছেলের মতো, যখন তার খুব তাড়াহুড়ো লেগে যায়, সে অফিস যাওয়ার সময় খায় না নিজে হাতে, তাকে খাইয়ে দিতে হয়। আর সে আবার দুটো ভাত খেয়ে যাব সেই ইয়েতে চলে না, তার ভাত খেয়ে যাওয়া চলে না, তাকে আবার পরোটা করে দিতে হয়। তো তার জন্য আলুর পরোটা করে দিলাম, আলুর পরোটা, মাছ ভাজা, তরকারি সব খেয়ে গেল। আর এদিকে আমার আর আমার মেয়ের জন্য না হালকা পালকা আজকে রান্না করেছি, যেহেতু আমরা দুজনই খাবো, তার জন্য না শুধু মাছের ঝোল ভাত করেছি। আমাদের একজন ছিল, তাকে না যেদিনই জিজ্ঞেস করতাম, ছোটোবেলার কথা বলছি, যে তো হ্যাঁ গো তোমাদের কি রান্না হয়েছে আজকে, বলতো মাছের ঝোল ভাত। আবার জিজ্ঞেস করতাম কি গো আজকে তোমাদের কি রান্না হয়েছে, মাছের ঝোল ভাত। তখন বুঝতাম না যে কেন প্রতিদিন এরা মাছের ঝোল খায়, তখন ভাবতাম যে দূর বাবা, প্রতিদিনই যাই যখন জিজ্ঞেস করি তখনই বলে মাছের ঝোল ভাত। এখন বুঝতে পারি যে কেন কাকিমাটা সবসময় মাছের ঝোল ভাত করতো। তার কারণ হচ্ছে ওটা সব থেকে ইজি রান্না, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, এবং কোনো ঝুট ঝামেলা থাকে না, আর একটু মাছ পেলে বাঙালিদের আর কিছু লাগে না, তার জন্যই হয়তো করতো। তো তখন বুঝিনি, এখন যেহেতু নিজের সংসার হয়েছে, নিজের সমস্তটা সামলাই, নিজে একা হাতে সমস্তটা করি, তাই বুঝি যে রান্নাটা করতেও সবার কিন্তু রান্না করাটাও পছন্দ হয় না, সবার সবসময় 1000টা পদ রান্না করতে ইচ্ছা করে না, বা একা থাকলে যখন তুমি বাচ্চা নিয়ে থাকছো তখন কিন্তু একদমই লাগে না 1000টা পদ, কারণ বাচ্চা খুবই কম খায়, আর বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে তোমারও খাওয়া হয়ে যায় কিছু না কিছু সামহাও। যাই হোক, যে কটা আমি বার করলাম সে কটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আজকে চালাবো না, কালকে চালাবো ওয়াশিং মেশিনটা, কিন্তু রেডি করে রাখলাম। আর এদিকে আমার কন্যা তো পুজো টুজো করে দিয়ে একদম রেডি। এদিকে আমি ভাবলাম একটু জল টল খেয়ে নিই, কারণ প্রচণ্ড তেষ্টা পায়, আর আমি প্রচুর জল খাই সারাদিনে কাজের মাঝখানে আমি যে কত হাজারবার জল খাই। আর যখনই জল খাই আমি বসে জল খাই, দাঁড়িয়ে জল না খাওয়ারই চেষ্টা করি। এটারও একটা সায়েন্টিফিক লজিক আছে, তার কারণ হচ্ছে বসে জল খেলে বলে সেটা নাকি মানে ভালো হয় আর কি, ডাইজেস্ট হয়, বা সেটা শরীরের পক্ষে লাগে ভালো। যাই হোক, আজকে লাঞ্চে না ওই যে বললাম একদম পাতলা একটা ঝোল করেছিলাম, পটল আলু আর মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর আলু ভাতে মেখেছিলাম। আলু ভাতে মাখাটা হচ্ছে ওই আমার বরের পরোটা করেছিলাম, আলুর পরোটা, সেটা যেটা মেখেছিলাম ওটাই বেঁচে গেছিলো, ওটাই খেয়ে নিয়েছি। আর বাবুর জন্য একটা চিংড়ি রেখে দিয়েছিলাম, গতকাল চিংড়ি করেছিলাম, কারণ ও প্রচুর পছন্দ করে চিংড়ি খেতে, তো ওকে ওটা দিয়েছিলাম, আর দই নিয়েছিলাম, ওই দিয়ে খেয়ে নিলাম। দেন যেহেতু ওর বাবা নেই, আমরা বসে বসে একটু টিভি এনজয় করছিলাম, দুজন মিলে কার্টুন দেখছিলাম। সামহাও আমার কার্টুন দেখতে ভীষণ ভালো লাগে, আমি জানি না কেন আমার মতো বুড়ো বয়সেও কার কার্টুন দেখতে ভালো লাগে। আমি তো আমার মেয়ের সাথে প্রচুর এনজয় করি কার্টুন। তো এখন ওর সাথে আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একটু কার্টুন এনজয় করছি, তারপরে একটু রেস্ট নেওয়া যাবে। তোমরা কিন্তু ভিডিওটা দেখে চলে যেও না, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভিডিও দেখতে চাইলে, ঠিক আছে? আর আমি অবশ্যই আরও ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব, কিন্তু আমি একটু ঠিক হয়ে যাই, আমার শরীরটা যেহেতু ভালো নেই, দুদিন একটু রেস্ট নিচ্ছি, আর দুদিন একটু ঢিমে তালে চলছে, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি না। দেখা হচ্ছে কালকে। লাভ ইউ, ভালো থেকো।